আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। 2025 ব্যাচের আজকে এইচএসসি পরীক্ষার ফিজিক্স ফার্স্ট পার্ট হয়ে গেল। সো আজকে হচ্ছে যশোর বোর্ডের প্রশ্ন দেখছিলাম, যদিও আমাদের ফিজিক্স নিয়ে অনেক টেনশন ছিল যে প্রশ্ন আসলে কীরকম হবে। তো প্রশ্ন মোটামুটি সহজে এসছে, যার জন্য আমিও সলভ করতে পারছি আর কি। সো আমি জাস্ট এটা দেখাতে চাই, ধরো নেক্সট যারা ব্যাচ আছে 26 কিংবা 27, যে আসলে আমাদের মোটামুটি অনুশীলনীর যে আমরা এত গুরুত্ব দিই মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে, অনুশীলনী সলভ করলে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেনই আসলে সলভ করা যায়। হ্যাঁ, বছরের কোয়েশ্চেনটা কিন্তু সেরকমই এসছে। সো আসো আমরা একটু একটু করে সলভ করি। দেখো আমাদের মুখস্থ টাইপের প্রশ্ন অনেকগুলো এসেছে। যেমন প্রথম প্রশ্নটা খেয়াল করো যে নিচের কোনটি ইয়ংয়ের গুণাঙ্ক সব থেকে বেশি, তাই না? সেখানে অপশনগুলো খেয়াল করো, রাবার, তামা, সোনা এবং ইস্পাত। সো তোমরা যারা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়টা পড়েছো, তোমরা জানো যে ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক এখানে সব থেকে বেশি। এটা মানটা কত ছিল আমাদের মনে আছে কিনা? 20, তাই না? ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো একদম মুখস্থ প্রশ্ন দিয়েছে। সেকেন্ডটাও দেখো মুখস্থ, যে আমাদের পদার্থের সংনম্যতার বিপরীত রাশি কি? আমরা জানি আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি হচ্ছে সংনম্যতা, এবং সংনম্যতার বিপরীত রাশি হচ্ছে আয়তন গুণাঙ্ক। তাহলে এটাও কিন্তু আমাদের মুখস্থ প্রশ্ন, আয়তন গুণাঙ্ক। ওকে, দেখো 3 নাম্বারটাও মোটামুটি মুখস্থই বলা যায়, পয়জন অনুপাত। সো পয়জন অনুপাত আমরা জানি যে একটা বস্তুকে আমরা যদি টেনে বিকৃত করার চেষ্টা করি, তাহলে উপরে পার্শ্ব বিকৃতি এবং নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, এদের যে অনুপাত সেটাই ছিল আমাদের পয়জনের অনুপাত, তাই না বলো? এবং যেহেতু দুইটা সেম জিনিস দিয়ে আমরা ভাগ করছি, সেক্ষেত্রে তার কোনো একক নাই, এবং সাধারণত মান -1 থেকে +½ এর মধ্যেই থাকে। এবং এটা হচ্ছে যে এটা নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট, তাই না? স্পেসিফিক মানটা একটা বস্তুর জন্য যা হবে আরেকটার জন্য ডিফারেন্ট হবে, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 তিনটাই ঠিক আছে। সে 3টা প্রশ্ন সলভ করতে কিন্তু তোমার হাইয়েস্ট গেলে 10 সেকেন্ড লাগবে, তাই না বলো? সহজ প্রশ্ন। আচ্ছা, এরপরেরটা দেখো, তোমার একটু ম্যাথ করতে হবে, যে একটা সরল সন্ধিত গতির একটা কণার গতির ইকুয়েশন দেওয়া আছে। সো আমরা ইকুয়েশনটা জানি যে y = a sin ωt + ডেল্টা। পর্যায়কাল দেওয়া আছে এবং আদি সরণ এত মিটার বলা আছে। প্রথম প্রশ্ন চেয়েছে যে কণাটির কৌণিক কম্পাঙ্কের মান কত? সো কৌণিক কম্পাঙ্ক আমরা জানি ওমেগা, ওমেগা ইকুয়াল হচ্ছে কি 2π/t, তাই না বলো? তাহলে 2π, এবং এখানে পর্যায়কালের মান দেওয়া আছে 30 সেকেন্ড, তাহলে 2π/30 করলে আমাদের কত আসে? আসলে আমরা করে দেখি। 2π বাই কত? 30, আমাদের মান আসতেছে হচ্ছে 0.209, তাহলে 0.209 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরটাতে আসো। আচ্ছা, খেয়াল করে পরবর্তী প্রশ্ন আমাদের যে কণাটার আদি দশা কি, সেখানে ইকুয়েশন দিকে খেয়াল করে দেখো যে আমরা যদি টি এর মান 0 সেকেন্ড বসাই, অর্থাৎ একদম শুরুর দিকের কথা, টি = 0 সেকেন্ড বসালে আমরা যে ডেল্টার মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের আদি দশা, তাই না বলো? তাহলে আসো, এখানে আদি সরণের মানটা দেখো দেওয়া আছে 0.05 মিটার। তাহলে আমরা বসাই y = 10 sin ωt + ডেল্টা। এবং বুঝতেই পারছো যেহেতু এখানে টি এর মান আমরা 0 বসাবো, তাহলে এই পোর্শনটা কিন্তু 0 হয়ে যায়। তাহলে আমাদের y এর মান হচ্ছে কত? 0.05 = 10 sin ডেল্টা। তাহলে এখান থেকে তোমরা সাইন ডেল্টার মানটা কত আসবে দেখো, 0.05 / 10। ওকে, এখান থেকে তোমরা ডেল্টার মানটা বের করলে দেখবা কত আসতেছে, 0.286 ডিগ্রি। ওকে, এটা একটু করে নিও তোমরা, ক্যালকুলেশন সহজ। তাহলে এখানে মেইন থিমটা বুঝতে পারছো আশা করি, যে আদি দশা বের করতে বলেছে, এর জন্য আমরা টি এর মানটা 0 বসাবো, এবং আদি সরণ যেহেতু দেওয়া আছে y এর মান, সেখান থেকে আমরা ইজিলি ডেল্টার মানটা বের করতে পারলাম। ওকে, এবার দেখো আবারও সহজ একটা প্রশ্ন, যে সরল সন্ধিত কণার সরণের পুনরাবৃত্তি হয় কত সময় পরপর, তাই না? সো আমরা জানি এই যে কত সময় পরপর সে আবার রিপিটেশন হচ্ছে, পর্যায়কাল টি, টি এর সূত্র আমরা পড়েছিলাম না, 2π/ω। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2π/ω। দেখো, আসো পরবর্তী প্রশ্নে আমরা যাই। দেখছো, তাহলে অনেকগুলো কিন্তু আমাদের মুখস্থ টাইপের প্রশ্ন আসছে। দেখো, শিশিরাঙ্ক নিয়ে একটা বহুপদী প্রশ্ন এসছে। তো শিশিরাঙ্ক বলতে আসলে কি বোঝায়? আমরা জানি শিশিরাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা। কোন তাপমাত্রা ভাইয়া? যেই তাপমাত্রায় একটা বাতাসে কুয়াশা জমতে শুরু করে বা জলীয় বাষ্প জমতে শুরু করে, হ্যাঁ, যেখান থেকে আমরা জলীয় বাষ্প আসলে দেখতে পাই, সেটাকে বলে শিশিরাঙ্ক। তাহলে দেখো যে আমরা শিশিরাঙ্ক বলতে আসলে বুঝতে পারছি যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই স্থানের বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত। সম্পৃক্ত হলেই কিন্তু আমরা সেখানে আসলে শিশিরাঙ্ক বা শিশির পড়তে দেখব। সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা আসলে ঠিক নাই, যেখানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সর্বোচ্চ, এটা সঠিক না আর কি। 3 নাম্বারটা দেখো, যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প ঘনীভূত হতে শুরু করে, এটাও আমাদের শিশিরাঙ্কের ডেফিনেশনের মধ্যে আছে, যে হ্যাঁ ঠিক আছে, এই তাপমাত্রায় বাষ্পীভূত হওয়া শুরু করে, বাষ্প ঘনীভূত হওয়া শুরু করে, তার মানে শিশির পড়তে শুরু করে। তাহলে এক্ষেত্রে আমাদের 1 আর 3 নাম্বারটা
সঠিক। 2 নাম্বারটা হচ্ছে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আসলে আর্দ্রতার উপর নির্ভর করে, এটার সাথে শিশিরাঙ্কের আসলে সম্পর্ক নাই। আচ্ছা, এরপরটা খেয়াল করো যে 2টা ভেক্টর দেওয়া আছে, অনুশীলনী প্রশ্ন না, যে এ ক্রস বি এবং এ ডট বি যদি সমান হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে। সো খেয়াল করো এ ক্রস বি যেহেতু, তাহলে আমরা লিখতে পারি এ বি সাইন থিটা, এবং যেহেতু এপাশে ডট গুণ তাহলে আমরা লিখতে পারি এ বি কস থিটা, ঠিক কিনা? তাহলে এপাশ থেকে আমরা সাইন মান আসে হচ্ছে 1, তাহলে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 1। তোমরা জানো ট্যান কত ডিগ্রির মান 1 π/4 বা 45 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের π/4, সহজ প্রশ্ন। এরপর একটা খেয়াল করো, একটা চাকতি দেয়া আছে, নিরেট চাকতি, 2টা অক্ষ দেয়া আছে বাবা। একটা গিয়েছে একদম মাঝখান বরাবর, ভরকেন্দ্রগামী যে অক্ষ আরএন অক্ষ, প্রথমে চেয়েছে আরএন অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত হবে, চক্রগতির ব্যাসার্ধ। সো আমরা জানি যে এরকম একটা নিরেট চাকতি যদি দেয়া থাকে, তার যে ভরকেন্দ্রগামী অক্ষ তার সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে কত, হাফ mr², এবং এটা সমান যদি আমরা চক্রগতির ব্যাসার্ধ লিখতে চাই তাহলে আমরা লিখি হচ্ছে mk²। জানো এটা নিয়ম। তাহলে কাটাকাটি গেল, তাহলে আমাদের কে এর মান হিসেবে কি থাকে, দেখো এই যে আমার আরটা রুট ওভার করে দিলে r/√2, ঠিক আছে? স্কোয়ার কাটাকাটি গেল, আমি আর অত ক্যালকুলেশন করলাম না। তাহলে এই যে হচ্ছে আমাদের অ্যান্সার r/√2। এবারে দেখো বলেছে পি কিউ এর সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে। সেখানে হচ্ছে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্যটা একটু ইউজ করতে হবে। সো খেয়াল করে দেখো যে আমরা পি কিউ যে অক্ষটা, তাই না, তাহলে আমাদের জড়তার ভ্রামকের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে আই এর সাপেক্ষে পি কিউ হবে কি, এক্স এর সাপেক্ষে যেটা জড়তার ভ্রামক তার সাথে এই দূরত্বের এবং ভরের তোমার হচ্ছে মানে কি বলবো mr², তাই না, দুইটার যোগফল ছিল আর কি। তাহলে খেয়াল করো যে এখানে আমাদের বস্তুর ভর দেয়া আছে m, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, r, এপাশে r মানে এপাশেও কিন্তু r, তাহলে প্লাস mr²। তাহলে খেয়াল করো আই এক্স ওয়াই তো একটু আগে আমরা বের করে রাখছি, কত সেটা, হাফ mr², তাহলে হাফ mr² এবং তার সাথে আমরা আরেকটা mr² যোগ করে দিলাম। এটা কিন্তু সমান্তরাল অক্ষ উপপাদ্য, হ্যাঁ, সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে দেখো যোগ করে দিলে আমাদের কত আসে, 3/2 mr²। বুঝে গেল? এটাও কিন্তু মোটামুটি সহজ, খুব কঠিন আসলে না। এখান থেকে চাইলে, মানে আমি যেহেতু সলভ করতে পারছি তার মানে এটা আসলেই খুবই সহজ প্রশ্ন, 3/2 mr²। আচ্ছা, এরপরে দেখো 4 মোল আদর্শ গ্যাসের গতিশক্তি কত জানতে চেয়েছে। সো আমরা আসলে সূত্র বসাই দিই ডিরেক্ট, 3/2 nRT, n এর মান হচ্ছে 4, আর হচ্ছে কত 8.314 nRT। যেহেতু এসটিপি বলেছে, আমরা জানি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন। ওকে, তাহলে গুণ করে দাও, করে দেখো কত আসে। এটা আসে হচ্ছে, দাঁড়াও একটু করি তাহলে, 3/2 ইন্টু কত, 4 ইন্টু 8.314 ইন্টু 0.314 ইন্টু 273। ওকে, এটা আসছে হচ্ছে 13,618 আর সামথিং, এরকম কাছাকাছি ভ্যালু আসছে। সো কাছাকাছি ভ্যালু দেখতে পাচ্ছ যে 13,612, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি 11টা কোয়েশ্চেন আর কি সলভ করা শেষ। আসো আমরা দ্রুত আগাই। এরপর খেয়াল করো নিচের কোনটা ভেক্টর রাশি নয়। আমরা জানি যে দেখো কৌণিক ভরবেগ, টর্ক, বল এগুলো সবই আসলে ভেক্টর রাশি, কাজ কোনো ভেক্টর রাশি নয়, কারণ কাজ একটা স্কেলার রাশি। বল এবং সরণের ডট গুণফল হচ্ছে কাজ। ওকে, পরবর্তী প্রশ্ন খেয়াল করো যে 2টা ভেক্টর দেওয়া আছে, তারা যদি পরস্পর লম্ব হয় তখন এম এর মান কত হবে। সো আমরা জানি লম্ব হওয়ার ক্ষেত্রে ডট গুণফল 0 হয়। তাহলে আসো ডট গুণফল করে দিই। তাহলে 4 দুগুণে -8 প্লাস 3m এবং +4 আর -1 গুণ করলে হচ্ছে -4 ইকুয়াল 0, তাই না, ডট গুণফলের মান হবে 0। তাহলে দেখো আমাদের সূত্রটা এপাশে আসছে হচ্ছে -12 ইকুয়াল 0, তাহলে 3m ইকুয়াল আমরা লিখতে পারি 12, তার মানে m এর মান আসতেছে কত, 4। হ্যাঁ, কত সহজ প্রশ্ন, 4। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা খেয়াল করো যে আমাদের একটা ভেক্টর দেওয়া আছে এরকম ত্রিভুজের, সেখানে খেয়াল করে দেখো যে আমাদের দুইটা দেখো একই দিকে আছে, যেমন কিউ আর আর কিন্তু সেম দিকে যাচ্ছে, তাই না। সো আমরা চাইলে এটা কিভাবে লিখতে পারি যে কিউ প্লাস আর ইকুয়ালস পি। মনে আছে তোমাদের এটা আমাদের যেটা ত্রিভুজ সূত্র আর সামথিং কি জানি একটা নাম ছিল। সো আমরা সবসময় খেয়াল রাখবো যে যেটা সেম সিকোয়েন্সে যাবে সেই দুইটাকে যোগ করে দিব, দেন আরেকটা যেহেতু সে বিপরীত দিক দিয়ে যাচ্ছে সেটা তোমার হচ্ছে মানে সেটা সমান হয় আর কি। সেখানে খেয়াল করো নিচের কোনটা সঠিক। সো আমরা জানি এই যে দেখো, তাহলে এখান থেকে আমরা মিলাই ঝিলাই কোনটা আসে আমাদের অ্যান্সার, পি মাইনাস কিউ মাইনাস আর, তাই না। দেখো পি মাইনাস কিউ মাইনাস আর ইকুয়াল হচ্ছে 0। ওকে, তাহলে 1 নম্বরটা হচ্ছে আমাদের সঠিক। আচ্ছা, এরপরে আসো যে কোনটা ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি। আমরা জানি এই যে I ওমেগা স্কোয়ার, তাই না, এটা হচ্ছে আমাদের ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে গতিশক্তি।
আচ্ছা এবার দেখো যে এখানে দুইটা বস্তু দেওয়া আছে 4 কেজি এবং 9 কেজি ভরের দুইটা গতিশীল বস্তু, তাদের গতিশক্তি যদি একই হয় তাহলে রৈখিক ভরবেগের অনুপাত কত। আচ্ছা বাবা এখানে আসলে ক্যালকুলেশন করারও খুব একটা দরকার পড়ে না, কারণ দেখো যেহেতু গতিশক্তি এক, সো আমরা ধরে নিলাম যে মানে তুমি আসলে করতে পারো তাও চাইলে, হ্যাঁ, যে হাফ mv স্কোয়ার ডিভাইডেড বাই মানে দুইজনের তো গতিশক্তি সমান, সো সেখান থেকে তুমি এটা ক্যালকুলেশন না করে আসলে অ্যান্সার দিতে পারো। দুইটা ভরের যে অনুপাত সেটাই আসলে রৈখিক ভরবেগের অনুপাত হবে, তাই না, কারণ আমরা বেগ নিয়ে যদি হিসাব নাই করি। ওকে, সো এখানে আমাদের ভরবেগের অনুপাত আসে হচ্ছে 2:3। মানে দেখো এই যে এটা 4 কেজি, এটা 9 কেজি, জাস্ট অনুপাত করে দিলেই হয়ে যাবে, শুধু ভরের অনুপাত করলে দেখবা বের হয়ে গেছে। এরপর দেখো বলের ঘাতের একক কি, এই প্রশ্নটা একটু ঝামেলা আছে কারণ কোনো অ্যান্সার দেয়া নাই। সো বলের ঘাতের একক আমরা জানি এফ ইন্টু টি, তাই না, নিউটন সেকেন্ড অথবা কেজি মিটার পার সেকেন্ড এরকম আসে আর কি। সো এখানে অ্যান্সার নাই, জানি না এটা স্যাররা কী করবে। এখানে খেয়াল করো আমাদের একটা গ্রাফ দিয়েছে, আমরা জানি ইকে সমানুপাতিক হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তাহলে খেয়াল করে দেখো যদি এরকম আমাদের এক পাশে এক ঘাত থাকে এবং আরেক পাশে দুই ঘাত থাকে, সো তখন হচ্ছে আমরা জানি প্যারাবোলা ইকুয়েশন হয়, তাই না। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা সুন্দর একটা প্যারাবোলা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এই যে যদি এরকম থাকে ওয়াই ইকুয়াল সামথিং এ পাশে এক্স স্কোয়ার, তখন দেখবা যে আমাদের গ্রাফটা নর্মালি এরকম হয় আর কি, ঠিক আছে, প্যারাবোলা হয় আর কি, পরবৃত্তাকার। আচ্ছা এবার দেখো যে আমাদের একটা স্প্রিং ধ্রুবকের মান দেয়া আছে এবং জানতে চেয়েছে যে কৃত কাজ কত হবে। তো ঠিক আছে, আমরা সূত্র জানি হাফ কে এক্স স্কোয়ার, তাই না, বলো। তাহলে কে এর মান কত, কে এর মান হচ্ছে দেয়া আছে 90 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক এবং সংকুচিত হচ্ছে 4 সেন্টিমিটার, অর্থাৎ 4 ডিভাইডেড বাই 100। ওকে, এটা করলে কত আসে আশা করে দেখি, 0.5 ইন্টু 90 ইন্টু 4 ডিভাইডেড বাই 100 হোল স্কোয়ার, 0.072 জুল, তাই না, শুরুতেই দেওয়া আছে। আচ্ছা আসলে আমাদের প্রায় শেষ। এখানে খেয়াল করো যে আমাদের দুটা বস্তু দেওয়া আছে, না সরি এটার উপরে আরেকটা প্রশ্ন আছে না, স্প্রিং বল দ্বারা কৃত কাজ। আমরা জানি স্প্রিং বল দ্বারা কৃত কাজ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, অর্থাৎ এটা স্মরণের বর্গের সমানুপাতিক, আর কোনোটা আসলে সঠিক না, এখানে শুধুমাত্র 2 হবে অ্যান্সার। জানি না এটাও স্যাররা কী করবে। আচ্ছা এরপরে দেখো m1 আর m2 ভরের দুইটা বস্তু আছে যাদের মধ্যে আমাদের ক্রিয়াশীল বলের মানটা জানতে চেয়েছে। তাহলে আমরা জানি যে এদের দুইজনের মধ্যে আসলে মহাকর্ষ বল কাজ করে, অভিকর্ষ বল হতে হলে অবশ্যই একটাকে পৃথিবী হইতে হইতো, তাই না। তাহলে দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল কাজ করে এবং সেটা অবশ্যই একটা আকর্ষণধর্মী বল। ওকে, দুটো একটু মনে রেখো, 2 মিনিট। আচ্ছা এবার আসো যে এখানে ক্রিয়াশীল বলের মান কত। খেয়াল করো আমরা যদি দুইটা ভরকে 1 কেজি ধরে যেহেতু হিসাব করছি, তাহলে এখানে আমাদের যেটা তোমার ইয়ার মান ছিল আর কি, মানে তোমার মহাকর্ষ ধ্রুবকের যে মানটা ছিল সেটা আসবে, তোমরা সূত্রে বসায় দেখতে পারো যে আমাদের সূত্র যেটা ছিল এফ ইকুয়াল জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তাই না। তাহলে এখানে যে জি এর মানটা 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, এটাই আসবে এফ এর মান, কারণ বাকি সবগুলো দেখবা এক এক করে দিয়ে রাখছে, এটাও এক, এটাও এক, এটাও এক। আচ্ছা এখানে খেয়াল করো পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গতিশীল কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণের লেখচিত্র। সো এটা আমরা জানি যে আমাদের নর্মালি যেটা ইকুয়েশন ছিল, তাই না, যে ধরো আমরা ভিতরে যাবে তো জি এইচ বাই জি এরকম ধরলাম, তো আমরা সূত্র জানি আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। সো আমরা যদি এটাকে ভাগ করে দিই তাহলে আসে হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর। ওকে, জি এইচ বাই জি ইকুয়াল, তাহলে আসলে এবার যদি আমরা গুণ করে দিই তাহলে জি মাইনাস জি এইচ ডিভাইডেড বাই আর। একটু খেয়াল করলে দেখবা যে আমরা যেহেতু জি বনাম এইচ এর গ্রাফ আঁকছি, তো আমরা এখানে কি করি যে শুধুমাত্র এইচকে আলাদা রেখে জি বাই আরকে আলাদা করে দিই। সো খেয়াল করে দেখো যে ইকুয়েশনটা আসছে কিন্তু আমাদের ওয়াই ইকুয়াল, দেখো এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে মাইনাস এম এক্স। সো বুঝতে পারছো যে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের একটা যেটা সরলরেখার যে ইকুয়েশনটা, তাই না, এখানে বোঝা যাচ্ছে যে এই রেখা থেকেও কিছুটা অংশ কেটে দিবে, তাই না, বলো। এবং খেয়াল করো যে এখানে ঢালটা আসছে নেগেটিভ, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে ঢালটা হচ্ছে নেগেটিভ। সেখানেও খেয়াল করো যে এই বাহুটা দেখতে পাচ্ছ যে এই চিত্রটার ক্ষেত্রে ঢালটা হচ্ছে নেগেটিভ, তার মানে এটা হচ্ছে আমাদের গ্রাফ। তোমাদের আশা করি মনে আছে আমাদের দুইটা গ্রাফ ছিল, তাই না, একটা গ্রাফ হচ্ছে যে গভীরতা থেকে পৃষ্ঠের দিকে এবং একটা হচ্ছে পৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে উঠি তত এরকম আর কি একটা গ্রাফ আসে, যেহেতু এটা বর্গের ব্যস্তানুপাতিক হারে কমে যায়। আচ্ছা এরপরে খেয়াল করো আমাদের আর অল্প কিছু প্রশ্ন আছে দুইটা, যে একটা গ্রহের অভিকর্ষ ত্বরণ এবং ব্যাসার্ধের মান দেয়া আছে, মুক্তিবেগ কত। সো আসলে আমরা মুক্তিবেগের ইকুয়েশন তো জানি √2 জি বাই আর, তাহলে জি এর মান দেয়া আছে হচ্ছে জি বাই 6, এটু উপরে আছে কত আর বাই 4, তাহলে আমরা লিখতে পারি √2 জি আর ডিভাইডেড বাই 24। খেয়াল করে দেখো বাবা উপরে √2 জি আর আছে যেটার মান তুমি অলরেডি জানো কত, সেটা 11.2। 11.2 কে √24 দিয়ে ভাগ করলে এখানে অ্যান্সার আসে সম্ভবত 2.286 ইফ আই এম নট রং। ওকে, আমার হাতে সময় একটু কম, তোমরা এটা ক্যালকুলেশন করে নিও, দেখাই দিলাম। আচ্ছা আমাদের লাস্ট যে প্রবলেমটা
সেটা হচ্ছে যে পৃথিবীতে একটা বস্তুর ওজন 600 নিউটন হলে গ্রহে বস্তুটাকে নিয়ে গেলে কি পরিমাণ ওজন হারাবে। তাহলে যেহেতু 600 নিউটন তার ওজন দেওয়া আছে, সেটা আমরা জানি ডাব্লিউ ইকুয়াল হচ্ছে, সরি বাবা একটু দাঁড়াও, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এমজি। তাহলে খেয়াল করো যে আমাদের ডাব্লুর মান দেওয়া আছে কত, 600 নিউটন। তাহলে এখান থেকে আমরা ইজিলি এম এর মানটা আর কি বের করে ফেলতে পারি, এম ইন্টু 9.8। এখানে এম এর মানটা বের করলে কত আসে, 600 ডিভাইডেড বাই 9.8 আসে হচ্ছে কত, 61.22 গ্রাম, তাই না, সরি কেজি। সো এরপরে আসো যে এখানে কতটুকু ওজন হারাবে, তাহলে আমরা দেখি যে আসলে তার ওজন হবে কতটুকু। তাহলে এই যে 61.22 এটা 6/6, যেহেতু g/6, তাই না, এই তো। তাহলে মানটা আসে প্রায় 100 নিউটনের কাছাকাছি। তার মানে খেয়াল করে দেখো যে তার ওজন ছিল পৃথিবীতে 600 নিউটন এবং এই গ্রহে হয়ে গেল 100 নিউটন। তাহলে সে কি পরিমাণ ওজন হারাবে চিন্তা করে দেখো, 600 - 100 করা 500 নিউটন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের সলভ, মানে এই অধ্যায় বলছি এই প্রশ্নের সলভ। দেখো মোটামুটি সহজ প্রশ্ন এসছে চারিদিকে, তো আশা করি তোমরা সলভ করতে পারবা। ওকে, এগুলো একটু একবার প্র্যাকটিস করো আর কি বাসায়। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।